জাতীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী রাজনীতিতে নতুন মেরুকরণ করেছে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার সরকারের সাথে সমঝোতার পথ খুঁজছে দলটি। তবে জামায়াত নেতারা বলছেন, সমাবেশে তারা দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত নতুন দেশ গড়ার বার্তা দিয়েছেন। 7 দাবিতে শনিবার ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে বিপুল উপস্থিতি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, সমাবেশের মধ্য দিয়ে 54 বছরের অপশাসন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে নতুন দেশ গড়ার বার্তা দেওয়া হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে 7 দফা দাবির বাস্তবায়নে। পরিবর্তন যদি চান, তো এমন নেতৃত্ব, এমন আদর্শ যাদের কাছে আছে, যা আপনারা আগে দেখতে পাননি, সেখানেই আপনারা ভোট দেন, তাদেরকে নেতৃত্বে আনেন, সেই আদর্শের ভিত্তির উপরে দেশ গড়ার জন্য শাসন ক্ষমতার পরিবর্তনের সুযোগ দেন। দ্যাট ইজ আওয়ার মেসেজ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশ দিয়ে বিএনপি পক্ষের এবং জামায়াত ও সমমনা দলগুলোর মধ্যে নতুন মেরুকরণের সূচনা হলো। বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে যাচ্ছে। একটা হলো যে বিএনপি তার সমমনা দল, একটা জামাত আর তার সমমনা দল সম্মেলনটা করেছে আপনার শক্তি প্রদর্শন করার জন্য, একটা মেসেজ প্রতিপক্ষকে দেওয়া যে এই আমার শক্তি, আমার সঙ্গে আসো, আমার সঙ্গে সমঝোতা করো, যাতে আমরা একটা কমন গ্রাউন্ডে পৌঁছতে পারি। জামায়াত বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বলেন, নিজেদের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি ভারত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত। এখন আর জামাত এবং বিএনপির মাঝে কোনো ঐক্য আমরা দেখতেছি না, বরং তারা একে অপরের প্রতিপক্ষ। দেশে তাদের গুরুত্ব বাড়ানো, ইসলামের গুরুত্ব বাড়ানো তারা যেভাবে বুঝে, ভারত বিরোধী ঐক্য তারা শক্তিশালী করতে চায় বলে আমার মনে হয়। প্রতিষ্ঠার পর প্রথমবার এত বড় সমাবেশ করতে পেরে জামায়াত সাংগঠনিক শক্তি দেখানোর সুযোগ পেয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে নাসির উদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করায় বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রার সমাবেশে একথা বলেন তিনি। এছাড়া সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবি জানায় দলটি। পদযাত্রার 20তম দিন রোববার সকালে রাঙামাটিতে পদযাত্রা শুরুর আগে চট্টগ্রামে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, স্বৈরাচারের দোসরদের বাধায় উপদেষ্টা থাকার সময় শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে। রাঙামাটিতে শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। তারা বলেন, 50 বছর ধরে দেশ বিভক্ত করে রাখা হয়েছিল, যার বড় শিকার পার্বত্য চট্টগ্রাম। পরে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয় এনসিপির সমাবেশ। এ সময় দেশকে কারোর কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশ কারো বাপের না, আমরা বাংলাদেশকে কাউকে ইজারা দেই নাই। বাংলাদেশটা হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 56,000 বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানায় এনসিপি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে বিএনপি। রোববার ঐকমত্য কমিশনের সংলাপ শেষে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে দুটি পদে একই ব্যক্তি থাকার বিরোধিতা করেছে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামোর বিষয়ে দলগুলোর মতামত নিয়ে আবারও আলোচনা হবে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি এবং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে। আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি। বৈঠক শেষে এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ত্রয়োদশ সংশোধনীতে থাকা তত্ত্বাবধায়ক সরকারের বিধানে কিছু পরিবর্তন আনার বিষয়ে কথা হয়েছে। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগের পক্ষে তিনি। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না,
সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষুণ্ণ থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। তবে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির থাকার বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রশ্নে বিএনপির সঙ্গে ভিন্ন মত জানায় জামায়াত। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের স্পিরিট। তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতির বেশিরভাগ প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত বলে দাবি করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে, বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি হয়েছে। গণহত্যাকারী শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শক্ত গণতান্ত্রিক ভিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলবে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রোববার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্তব্য করেন তারা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করে কৃষক দল ও আমার বিএনপি পরিবার। এতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা জানান জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র। এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এ সময় রাজনীতিতে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ক্ষমতায় যে দলই আসুক, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে আগেই, অথচ তার সহযোগী সাবেক মন্ত্রী এমপি সহ আলোচিত ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৩ মাস সময় চেয়েছে ট্রাইব্যুনাল। রোববার ১৬ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানালো তাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় বুধবার। ৭টি মামলায় হাজিরা দেন তারা। এর মধ্যে একটি মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ গুরুত্বপূর্ণ ব্যক্তি আসামি। তাদের মধ্যে গ্রেপ্তার সাবেক ১১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ জনকে পঞ্চম দফায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ শেখ হাসিনার সহযোগী হিসেবে হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্দেশ প্রদান। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের
সময় প্রার্থনা করেছেন, ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে আদালতে হাসানুল হক ইনু অভিযোগ করেন, কাশিমপুর কারাগারে ডিবি কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে তার গলার স্বর পরীক্ষা করেছেন। তবে প্রসিকিউশন জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের পূর্বের আদেশ রয়েছে। ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্য আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2.5 মাস বাড়িয়ে 5 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরও 5 মামলার তদন্তের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল 1। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গোপালগঞ্জে সংঘর্ষের জেরে গণগ্রেপ্তার করা হচ্ছে না, অভিযুক্তদেরই আটক করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের জেরে কঠোর হয়েছে সরকার। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 5 জন নিহতের ঘটনায় মামলা করা হবে কিনা তা ঠিক করতে কমিটি গঠন করা হয়েছে। গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের ঘটনায় আরও 4টি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত 8 মামলায় আসামি করা হয়েছে 8,404 জনকে। এখন পর্যন্ত মোট 310 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রোববার রাত 8টায় গোপালগঞ্জে 144 ধারার সময়সীমা শেষ হয়। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। এদিকে রোববার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের 4 দিন পর গোপালগঞ্জে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় না বাড়িয়ে রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ সভা, মিছিল ও জনসমাবেশ। কারফিউ না থাকায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও আদালত। বেড়েছে যানবাহন চলাচল। 144 ধারার আওতামুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গাড়িগুলো চালাতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো ঝামেলা নাই, খুব ভালো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অনার্স ফার্স্ট ইয়ারে, তাই জন্য আমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে আসছি। আমি চাই যে পরিবেশটা অনেক ভালো হোক। যেরকম পরীক্ষা দিচ্ছে সুস্থ পরিবেশে ওই রকমই পরীক্ষা চলতেছে, সুন্দর, কোনো আতঙ্কবাণী নাই। গত কয়েকদিনের চেয়ে শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় সাবেক 2 সেনা সদস্য সহ 4 ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে যায় আরও সাবেক 2 সেনা সদস্য সহ 4 ব্যক্তি। ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর এক ছেলে এক মেয়ে নিয়ে জীবনযাপন করছিলেন এক নারী। 3 মাস ধরে বসবাস করছেন ডিওএইচএস এর বাসায়। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডিতে একটি হাসপাতালে অবস্থানের সময় রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে জোরপূর্বক তার বাসায় ঢোকেন কয়েকজন ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী।
আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ওরা বাসায় আসে। তিনি জানান, পরে এসে জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন 4 ব্যক্তি। ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক, আমরা আর্মির লোক, আমরা প্রশাসন থেকে আসছি, আমাদের কাছে ইনফর্ম আছে যে এই বাসায় অস্ত্র আছে, আমার ছেলে অস্ত্র ব্যবসা করে, ওর কাছে আর্মস আছে, এটা বাসায় ওরা তল্লাশি দিবে। যা পাইছে আমার মেয়ের গহনা, আমার গহনা যা পাইছে, যেখানে যা পাইছে, একদম পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই, সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জন সাবেক সেনা সদস্য, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট, আরেকজন অবসরপ্রাপ্ত কর্পোরাল। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত 8টার দিকে এই আসামিদের হস্তান্তর করে, আমাদের কাছে মোট 4 জন আসামিকে হস্তান্তর করে। ডাকাতিতে অভিযুক্ত সাবেক 2 সেনা সদস্য সহ 4 জন পালিয়েছেন, তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণ বাজারে বসে কাঁঠালের হাট। সপ্তাহের 2 দিন কাঁঠাল বিক্রিকে কেন্দ্র করে জমে ওঠে 100 বছরের পুরানো হাটটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তহিনুর রশিদ। তহিনুর, সকাল সকাল হাটে আজ কেমন লোক সমাগম দেখছেন? বেচা বিক্রি কেমন চলছে? দেখুন, আসলে আপনি যেটি বলছিলেন যে এটি ব্রাহ্মণ বাজার, এটি মৌলভীবাজারের একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজার আসলে কাঁঠালের জন্য প্রসিদ্ধ। এখানকার যেসব চাষি রয়েছেন, আপনি জানেন মৌলভীবাজার পাহাড় টিলা অধ্যুষিত এলাকা এবং এই সব এলাকার মধ্যে ব্যাপক কাঁঠাল চাষ করেন চাষিরা। তারা মূলত এই তাদের উৎপাদিত যেসব কাঁঠাল সেগুলি নিয়ে কিন্তু এই হাটে আসেন এবং এই হাটে আসার পর মূলত এখানে যারা স্থানীয় পাইকার এবং দূর দূরান্ত থেকে যেসব পাইকাররা আসেন তারা মূলত এই কাঁঠালগুলো ক্রয় করে নিয়ে যান দেশের বিভিন্ন বাজারে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী ঢাকা সহ বিভিন্ন জেলাগুলিতে এখানকার কাঁঠাল কিন্তু পাইকাররা নিয়ে যান। তো আমি এখানকার যেসব বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে তারা মূলত এখানে খুব ভোরবেলায় চলে আসেন, অর্থাৎ 6টা-7টার মধ্যেই তারা কিন্তু এই হাটে চলে আসেন এবং এসেই কিন্তু তারা এখানে বেচা বিক্রি শুরু হয়ে যায়। ইতিমধ্যে কিন্তু আমি যদি একটু দেখাই, এখানে এই বাজারটিতে ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। সকাল থেকেই কিন্তু এখানে ক্রেতাদের আমরা একটা ভিড় দেখছি এবং বিক্রেতারাও তাদের কাঁঠাল নিয়ে আসছেন। তো আমি এখানে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে মূলত সকাল 8টা, 8:30টার দিকেই কিন্তু এখানে জমে উঠে, অর্থাৎ ক্রেতারা এখানে আসেন আর বিক্রেতারাও তারা বেচা বিক্রি ভালোই করেন। তবে যেটি তারা বলছেন যে আসলে আপনি জানেন কাঁঠালের মৌসুমটা হচ্ছে মূলত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে, কিন্তু এখানে যেটি আমরা দেখেছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলেও কিন্তু এখানে আষাঢ় মাস পর্যন্ত কিন্তু এখানে কাঁঠাল এখানে চাষিরা তারা নিয়ে আসেন। তবে যেটি এখানে বলা হয়েছে যে সিজনে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে তারা বলছেন যে কোটি টাকার মতো কাঁঠাল, আনারস এগুলি বিক্রি হয়ে থাকে। তবে কাঁঠালের পাশাপাশি এখানে যে আনারস এবং স্থানীয়ভাবে উৎপাদিত যেসব ফসল রয়েছে, বিশেষ করে কলা, লেবু, এগুলি কিন্তু এই হাটে তারা নিয়ে আসেন এবং তারা এগুলি বেচা বিক্রি হয়ে থাকে। এখানকার যেসব স্থানীয় ব্যবস্থাপনায় রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি 100 বছরের অধিক পুরাতন একটি বাজার এবং বিশেষ করে এখানে কাঁঠাল, আনারস এগুলির জন্যই বিখ্যাত এই বাজারটি। অর্থাৎ 100 বছর ধরে কিন্তু এই বাজারে এই যে ঐতিহ্য, অর্থাৎ কাঁঠাল এগুলি বিক্রি হয়ে আসছে। তো বাজারটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 8টা, 8:30 বা 9টা নাগাদ কিন্তু এখানে জমে উঠবে, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের একটা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাবে, এমনটি কিন্তু স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণ বাজারের কাঁঠালের হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী তহিনুর রশিদ। আলেম ওলামাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ, তাদের মতামত নিয়েই জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। জানান, দায় ও দরদের এবং ইনসাফের রাজনীতি করবে এনসিপি। এর আগে মাদ্রাসা পরিচালক ও হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পরে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবু নগরীর কবর জিয়ারত করেন। স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব। শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন বিআরটি এর নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন। রোববার তিনি অভিযান চালিয়েছেন কারওয়ান বাজার, ফার্মগেট সহ কয়েকটি এলাকায়। ফিটনেসবিহীন গাড়িকে করেছেন মামলা ও জরিমানা। এদিকে সড়ক আইন সংশোধনে 15 দিনের আলটিমেটাম দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কোনো উদ্যোগী রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্স ছাড়া চালক দাবিয়ে বেড়াচ্ছে রাজপথ। বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। কাগজে কলমে নিয়মিত অভিযান চালাচ্ছে বিআরটিএ। এবার নিজেই মাঠে নামলেন নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অভিযানে অনেক গাড়ির কাগজপত্র মেলেনি, পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কিছুই দেয় না তারা। আর কাগজপত্র তো এই গাড়ির সাথে দেয় না। এটা গেলে ডিপু থেকে ড্রাইভার লাইসেন্স আর গাড়ি পাঠায়। বিআরটিএর চেয়ারম্যান বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও অভিযান চালানো হবে। মামলা জরিমানা অব্যাহত থাকবে। সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। এদিকে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 6 দফা দাবি জানিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচল অবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। তবে সড়কে চলাচলের অনুপযোগী যানবাহন তুলে নেয়ার বিষয়ে একমত নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে 5 বছরে মোট 35 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে সচিবালয়ে দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার সই করেন। প্রতিযোগিতামূলক দরে যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করা হবে। সরকারের আশা, এই সমঝোতা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই করবে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। সালে চালু হতে পারে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল। ইতোমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ ও সংযোগ সড়কের কাজও প্রায় শেষ দিকে। বন্দরটি পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি আসার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা ব্যবসায়ীদের। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার প্রকল্পের মেয়াদ ছিল 2023 সালের জুন পর্যন্ত। পরে 2 দফা সময় বাড়িয়ে শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদীর উপর 6 লেন সেতুর কাজ এগিয়েছে 65%, আর সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে 70%। বন্দর কর্তৃপক্ষ বলছে 2026 সালের জুলাইয়ের মধ্যে পুরোপুরি অপারেশনাল কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের মতো 3টা বন্দরের টোটাল যে কি লেংথ আছে সেটা এই এক পায়রা বন্দরে সেই পরিমাণ, অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে জেটির লেংথ। নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালিয়ে পলিপ্রবণ রাবণাবাদ চ্যানেল গভীর রাখা গেলে বন্দরটি হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনীতির নতুন চালিকা শক্তি। কেপকে প্রজেক্ট আছে, তাদের বেশ করে এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে। এই জেলার মানুষের একটা রুটি বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনারা যে কোনো অবস্থাতে মন্ত্রণালয় থেকে শুরু করে বা আইডব্লিউটি শুরু করে বা নিজস্ব ড্রেজার দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য, নাব্যতা ফিরিয়ে না আনলে এখানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বন্দরটি চালু হলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। নব্যতা সংকটকে দূরীকরণ করতে হবে, করলে ব্যবসায়ীরা এবং সকল স্টেক হোল্ডাররা আগে আসবে। সেটা
এই বন্দরের চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে। 2023 সালে পায়রা বন্দরে সীমিত পরিসরে 529টি বিদেশি জাহাজ ও 3426টি দেশীয় লাইটার জাহাজ পরিচালনা করা হয়। রাজস্ব আয় করা হয় প্রায় 2079 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তার পানি বাড়ছে, যে কোনো সময় বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হয়ে নদী তীরের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। রাত 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 24 ঘন্টায় পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। লাল র্যাশ, খোসপাঁচড়া, হাম, রুবেলা সহ প্রতিদিন শতাধিক রোগী নানা উপসর্গ নিয়ে শিশু হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ভাইরাস জ্বরে আক্রান্ত। শিশুদের ত্বক সংবেদনশীল হওয়ায় এবং ডেঙ্গুর মৌসুম চলায় উপসর্গ দেখে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 17 মাস বয়সী সাফানকে নিয়ে বিজয় সরণি থেকে শিশু হাসপাতালে এসেছেন মা নুপুর আক্তার। জ্বরে আক্রান্ত শিশুর মুখ ও সারা গায়ের সংক্রমণ ভাবনায় ফেলেছে তাকে। চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন আরেক মা আসমা আক্তার। সন্তানের জ্বর সেরে গেলেও সারা গায়ে লাল র্যাশ ও ফুসকুড়ি ওঠায় উদ্বিগ্ন তিনি। চর্মরোগে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রতিদিন 100 থেকে 150 জন অভিভাবক ভিড় করছেন শিশু হাসপাতালে। জ্বরের জন্য হয়তো কান্না করে, ভালো লাগে না, খায় না। এই যে হাতের ভাঁজে ভাঁজে পুরো চুলকায় আর গলার নিচে পুরো শরীরে, রাত্রে ঘুমের মধ্যে অনেক চুলকায়। ব্যথা কমে না, জ্বরটা কমে গেছে, আবার এর মধ্যে রেগুলার। চিকিৎসকরা বলছেন স্ক্যাবিস বা খোসপাঁচড়ায় আক্রান্ত শিশুর ভিড় বেড়েছে। এ রোগ বেশ ছোঁয়াচে হওয়ায় সচেতন থাকার পরামর্শ তাদের। প্রায় 70 থেকে 80% আমাদের স্ক্যাবিস আসতেছে, যেটা হচ্ছে আপনার ছোঁয়াচে রোগ। ফ্যামিলির যেগুলো আসতেছে বেশিরভাগই দেখা গেল পুরো ফ্যামিলি নিয়ে আসতেছে। জ্বরের পরে, জ্বর আসার পরে দেখা গেল জ্বরটা ভালো হয়ে গেল, তার 1-2 দিন পর থেকে হোল বডিতে র্যাশ নিয়ে আসতেছে আমাদের কাছে। র্যাশ উঠলে আপনার হামের র্যাশ যেটা, এটা সম্পূর্ণ শরীরে উঠে, সাথে কিছু সিমটম থাকে, যেমন ঠান্ডা কাশি থাকে, কনজাংটিভাইটিস থাকে, আদার্স প্রবলেম থাকে। এগুলো সব মিলিয়ে 3টা আমাদের গ্রেড পয়েন্ট আছে হামের জন্য, এগুলো মিলতে হয়, মিললে আমরা সেটা হাম বলি। চিকিৎসা নিতে আসা শতাধিক শিশুর মধ্যে 30 থেকে 35 ভাগই ভাইরাস জ্বরে আক্রান্ত। হাম, জল বসন্ত বা চিকেন পক্স ও রুবেলা হতে পারে এ সংক্রমণের কারণ। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ। যদি বেশি কান্না করে, যদি খেতে না চায়, যদি বেশি বমি করে, বমি হলেও রক্ত যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিকটস্থ অথবা জরুরি ভিত্তিতে হসপিটালে ডাক্তার দেখাতে হয়। আক্রান্ত শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রচুর পানি পান করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।